ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গ্যাজেট স্থগিতের রিট খারিজ। শপথে বাধা নেই বলছেন আইনজীবী। সরকারকে আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত। দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। সাম্য হত্যার বিচার দাবিতে 7 ঘণ্টা পর শাহবাগের অবরোধের সমাপ্তি টানল ছাত্রদল। কাকরাইল মৎস্য ভবন এলাকাতেও বিক্ষোভের কারণে ভোগান্তি। এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের প্রচুর ভোগান্তি, খুব কষ্ট, যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। রোগী নিয়ে আমরা হাঁটতেছি, হাঁটা এখন কোন জায়গায় গাড়ি পাবো আমরা বলতে পারবো না। সরকারের নিরপেক্ষতার স্বার্থে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। তারেক রহমান প্রসঙ্গ আনায় ডক্টর খলিলের সমালোচনা। খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন সাবেক সেনা কর্মকর্তা। করিডোর সহ অন্যান্য পর্যবেক্ষণও যথাযথ। মানুষ চাচ্ছে নির্বাচন, সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত। মানিকগঞ্জের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজের ওপর ডিম নিক্ষেপ। 2 মামলায় 6 দিনের রিমান্ড। বরগুনায় জনতার রোশানলের সাবেক এমপি শম্ভু। লালমনিরহাট, ফেনী সহ 5 জেলায় অন্তত 100 জনকে বিএসএফ এর পুশ ইন। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বিজিবি। আমরা আছি 4000 লোক আছি। এই বর্ডারে আমরা 3 জন আছি। আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার চলেছে, আমরা চিনতে পারিনি। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশ ইন করেছে। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। এবার হোয়াইট হাউসে নাজেহাল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। শ্বেতাঙ্গ গণহত্যায় ভুয়া ভিডিও দেখালো ট্রাম্প, বিব্রত রামাফোসা। আদালতের রায় আসায় কাকরাইলের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। তবে শপথ নিয়ে নতুন করে তালবাহানা করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক। এ সময় অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। এর আগের দিনভর আন্দোলনে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। আদালতের রায় আসার কয়েক ঘণ্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লাগাতার আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের জন্য সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেন বিএনপির এই নেতা। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘণ্টা থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক। বলেন 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আবার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এর আগে মেয়র পদে শপথের দাবিতে বুধবার থেকে চলে বিরতিহীন আন্দোলন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে চলে স্লোগান। রায়ের পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।
হয়েছিল, হ্যাঁ, তখন তো ওনাকে হারায় দেওয়া হয়েছে। এখন হয়েছে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে আমি অনেক খুশি। এই শপথ গ্রহণ করানো হয়নি কেন? এর মুখোশধারী কারা আছে? এই মুখোশটা উন্মোচন করানোর জন্য আজকের এই আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, মেয়রকে শপথ গ্রহণ করার। আজকে সরকারের থেকে অবস্থানে থেকে তারা নিরপেক্ষতা ভঙ্গ করছে, তাদের এই জায়গায় আমরা দেখতে চাই না। সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার কঠোর সমালোচনা করে সকলেই পদত্যাগের দাবি তোলেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এর আগে ইশরাককে শপথ না পড়ানোর রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলছেন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল ঘোষণা দিয়েছে রিটকারীর আইনজীবী। একদিকে হাইকোর্টের উল্টো পাশের সড়ক অবরোধ করে চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলন। আর অন্যদিকে হাইকোর্টের নিরাপত্তায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিটের আদেশ। পরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালত বলেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি এই মামলায় আপিলের বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি। ইশরাকের আইনজীবীরা জানিয়েছেন, ইশরাকের শপথ গ্রহণে এখন আর কোনো বাধা নেই। 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা আশা করছি আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। অপরদিকে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা। মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 13 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে ইসির কার্যক্রম স্থগিত চেয়ে রিটটি করেছিলেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় 7 ঘন্টা অবরোধ করে রেখেছিল ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে এই কর্মসূচি পালন করে তারা। বৃষ্টিতে ভিজে সকাল থেকেই আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকেন তারা। বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন এই কর্মসূচিতে। বিকেল 5টায় তারা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়। তার আগে ছাত্রদল নেতারা জানান, কাল থেকে আর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন না তারা। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, অবরোধ আপাতত স্থগিত করা হলো, তবে সাম্য হত্যার বিচার না হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও দেওয়া হবে। এ সময় সাম্য হত্যার সুষ্ঠু বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার দাবি জানান তারা। 9 দিন হয়ে যাওয়ার পরেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি হচ্ছে। একই সাথে রাষ্ট্রীয় যে যন্ত্র, বিশেষ করে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারও এখানে গাফিলতি আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপরাপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল 7 ঘন্টা অবরোধ আর মৎস্য ভবন থেকে কাকরাইল সার্কেল 2 দিন ধরে অবরোধ। বিএনপি নেতা ইশরাক আর ছাত্রদলের এমন কর্মসূচিতে নাকাল অবস্থা রাজধানীবাসীর। সকাল থেকে তীব্র বৃষ্টি, মৎস্য ভবন শাহবাগে বিএনপি পন্থীদের অবরোধে অমানসিক ভোগান্তিতে পড়েছেন মানুষ। কথায় কথায় রাস্তা আটকে আন্দোলন না করার অনুরোধ ভুক্তভোগীদের। রামপুরা থেকে সকালে বাংলাদেশ মেডিকেলে এসেছিলেন বৃদ্ধা খাদিজা। একে তো সাথে কেউ নেই, হাঁটতে পারেন না। ডাক্তার দেখিয়ে বের হবার পর দেখেন রাস্তা বন্ধ, রাস্তায় কোনো যানবাহন নেই। মাথায় হাত অসুস্থ এই মানুষটির। ডাক্তার দেখতে পিজি হাসপাতালে বাবা, এখন তো দেখি আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে, খুব কষ্ট।
যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বৃদ্ধার মতো অবস্থা গোটা রাজধানীবাসীর। শাহবাগ থেকে বাংলা মোটর আর মৎস্য ভবন থেকে কাকরাইল রাস্তা আটকানো, তার উপর অফিস সময় শুরু হতে মুষলধারে বৃষ্টি। রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী সবাই পড়েন মারাত্মক অসুবিধায়। গতকালকে বিকালে আমরা 2টা বাজে আসছি, হসপিটালে রওনা দিছি, 5টা পর্যন্ত পাইনি, আমরা আইসা ডাক্তার পাইনি, আমরা যাই হোস্টেলে উঠছি, এখন আজকে আবার সকালে আইসা ডাক্তার দেখাইছি। তো এরকম প্রতিদিন করলে দেশের হাজারো মানুষ ক্ষতি হয় এবং দেশের ক্ষতি হয়। ডাক্তারদের দেখাই এখন গাড়ি ঘোড়া পাচ্ছে না, দাঁড়ায় আছে। ভয়াবহ অবস্থা, এই অবস্থায় এইভাবে কতদিন চলবে? এইভাবে কি চলা যায় নাকি? মৎস্য ভবন কাকরাইল এলাকা 2 দিন ধরে আর শাহবাগ এলাকা 7 ঘন্টা অবরোধে কার্যত অচল ছিল ঢাকা দক্ষিণের অংশ। সেই প্রভাবে অচল হয়ে পড়ে পুরো রাজধানী। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহন, গাড়ি না পেয়ে মাইলের পর মাইল হেঁটেছেন অনেকে। বৃষ্টি গরমে সবার ছিল নাভিশ্বাস অবস্থা। প্রথম গেছি ওই শাহটনের ওই রোডে, এই রোড ব্লক, আসলাম শাহবাগ আর শাহবাগ ব্লক, এখন এইখানে এই অবস্থা। ভোগান্তি অত্যন্ত বেশি, শুধু আমি না, সাধারণ মানুষ যারা হাজার হাজার রুগী আছে, এতে কি কষ্ট কন্ত। গাড়ি পাই না, কিছু না, চলা হাঁটি হাঁটি আইতে হয়। এভাবে চললে তো আমাকে সমস্যা, সামনে ঈদ কেমনে কি করবো। মানে এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের প্রচুর ভোগান্তি। এই যে আপনার সেই হেঁটে হেঁটে আসা, সেই হেঁটে যাওয়া, এটা এই জন্য তো আমরা বাংলাদেশ এইভাবে চাইনি। নগরবাসী বলছেন মানুষের জন্য রাজনীতি, মানুষের জন্যই আন্দোলন। তাই এক পক্ষের আন্দোলনের জন্য গোটা নগরীর মানুষ যেন কষ্ট না পায়, সেই অনুরোধ ভুক্তভোগীদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সরকারের ভাবমূর্তির স্বার্থে 2 ছাত্র এবং নিরাপত্তা উপদেষ্টার অপসারণ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বর ধরে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি দলটির সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে যাবে। উপদেষ্টা পরিষদের সংখ্যা কমিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো রুটিন দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন তিনি। স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে এনসিপির আন্দোলনকে রহস্যজনক বলেও মনে করছেন দলটির নেতারা। কথা বলেছি, এটার মধ্যে কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অনানুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির আলোচনার সারসংক্ষেপ। বিএনপির স্থায়ী কমিটির পর্যবেক্ষণ, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। কোনো কোনো মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাই সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে। তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে। আদালতের প্রতি সম্মান রেখে মেয়র পদে ইশরাকের শপথ আয়োজনের পরামর্শ বিএনপির। এছাড়া নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের ঘটনাকে রহস্যজনক বলেও মনে করেন তারা। একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে। জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উশিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উশিলা। দাবি করা হয় ডিসেম্বর সময়সীমা ধরে জাতীয় নির্বাচনের রোডম্যাপের হুঁশিয়ারি দেওয়া হয় সরকারকে সহযোগিতা না করারও। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য, সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই কথা। এদিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় এখন কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন প্রসঙ্গ ছাড়াও সমসাময়িক বেশ কিছু ইস্যুতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি। সেনাপ্রধানের বার্তাকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা।
There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে গত ফেব্রুয়ারি মাসে এমন বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রায় 3 মাস পর আবারও জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান জানিয়েছেন সেনাপ্রধান। সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের সূত্রে গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে সংবাদটি। বলা হয়, ওয়াকারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত, আর নির্বাচিত সরকার এলে তারা ব্যারাকে ফিরতে চান। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, বন্দর, মব জাস্টিস সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে এসেছে প্রশ্ন আর উত্তরে, যেখানে মব জাস্টিস শক্ত হাতে দমানোর কথা বলেছেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 10 মাস। সময় গড়ালেও কাঙ্ক্ষিত মাত্রায় স্থিতিশীলতা আসেনি। এতে কিছুটা নিরাশা প্রকাশ করা হয়েছে বলে জানায় গণমাধ্যমগুলো। বিভিন্ন দাবিতে আন্দোলনে ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। কর্মকর্তাদের জন্য সেনা প্রধানের এমন বার্তা রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এসব বিষয়ে একজন সেনা কর্মকর্তার মতামত জানার চেষ্টা করেছি আমরা। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন তা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। মানুষ চাচ্ছে নির্বাচন, সরকারও বলেছে নির্বাচন দিচ্ছে। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত, যেটা উনি আগেও বলেছেন, এবং ডিসেম্বরের ভিতরে হওয়াটাই এটাই বাঞ্ছনীয়। কারণ আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ফিরে যাওয়া এবং গণতন্ত্রে ফিরে যাওয়া। বন্দর, করিডোর সহ অন্যান্য ইস্যুতেও সেনাপ্রধান যে কথা বলেছেন সেগুলোকে অত্যন্ত সঠিক অভিব্যক্তি বলেও মত এই বিশ্লেষকের। আমরাও মনে করেছি যে করিডোর করাটা জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজে এখানে উনি যেটা বলেছেন এটা সঠিকভাবে বলেছেন। চট্টগ্রাম বন্দরের কথা এসছে, সেটা পরিপ্রেক্ষিতে উনি যেটা বলেছেন সেটাও সঠিকভাবে ব্যক্ত করেছেন যে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। কাজে নির্বাচিত সরকার আসলে এই ধরনের সিদ্ধান্ত দেওয়াটা সঠিক হবে বলে উনি মনে করেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করে। একই বিষয়ে 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। এটা মানুষকে বিভ্রান্ত করে, এখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা আশা করব যে ভবিষ্যতে এসব ব্যাপারে, বিশেষ করে যেগুলো স্পর্শকাতর ব্যাপার, সে বিষয়ে আরো সমন্বয় থাকবে। সেনাপ্রধানের বক্তব্য সবাই উপলব্ধি করলে জাতির জন্য মঙ্গল হবে বলেও মত এই সাবেক সেনা কর্মকর্তার। মবের কালচারের জন্য। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। এছাড়া সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে সুবাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ বিষয়গুলোর দিক নির্দেশনাও প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী এবং তার আয়কর বিবরণী সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে। তাই এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। জানান 2008 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় হলফনামায় দাখিলকৃত সম্পদ বিবরণী ও তার ট্যাক্স ফাইলের সাথে দুদকের অনুসন্ধানে পাওয়া সম্পদের মধ্যে গরমিল পাওয়া গেছে, যেখানে প্রায় 22 একর জমি এবং একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ,
অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ ভিত্তিহীন, ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে একটি পক্ষ। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনেই শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি। এর আগে বেলা 11:30টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতায় অপব্যবহার করে তদবির এবং টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠে। আর এই নিয়ে গণমাধ্যমে সংবাদের পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই সময় বিএনপিপন্থী আইনজীবী এবং নেতাকর্মীরা তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করা হয় মমতাজের ওপর। আলোচিত সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হলে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা। এজলাস থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। এর আগে রিমান্ড আবেদনের শুনানির জন্য সকাল 8:15টার দিকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজকে। 2013 সালে ইসলামী সমমনা দলগুলোর হরতালের সময় সিঙ্গারে পুলিশের গুলিতে 4 জন নিহতের মামলায় 4 দিন এবং জেলা বিএনপির আহ্বায়কের বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিঙ্গারে যে গোলবিন্দরে একটা মামলা, এই হত্যা মামলা হয়েছে, সেই মামলা সে 3 নম্বর আসামি ছিল। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজা খান রীতা আপার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুনানির সময় মমতাজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। বিপক্ষের আইনজীবী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন সর্বোচ্চ শাস্তির। যে ব্যবহার, যে আচরণ সাধারণ মানুষের প্রতি করছে, সেই সাধারণ মানুষগুলো আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এই ডিম ছুড়ার মাধ্যমে করলো। শেখ হাসিনাকে টাকা দিয়ে সে বারবার মনোনয়ন নিয়েছে এবং এই ভোটারবিহীন অযোগ্য সরকারের বারবার এমপি হয়ে সে মানিকগঞ্জে যে ক্ষমতার অপব্যবহার করেছে। হত্যাসহ একাধিক মামলার আসামি মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আত্মগোপনে থাকা অবস্থায় গত 12 মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বরগুনার আদালতেও ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপের শিকার হলেন সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিকেলে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতিকে। এ সময় ক্ষুব্ধ জনতা সহ বিএনপি নেতাকর্মীরা ধীরেন্দ্র দেবনাথকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন, সাথে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। পরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। 2023 সালের 17 মার্চ জেলা বিএনপির কার্যালয়ে বিস্ফোরক এবং হামলা চালানো হয়। আর এই ঘটনায় গত 30 এপ্রিল শম্ভু সহ 158 জনের নাম উল্লেখ করে মামলা হয়। এর আগে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গত বছরের 11 নভেম্বর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখানে একজন দুর্নীতিবাজ এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমনকি তাকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয়তা লোক ছিল না। তিনি প্রত্যেকবারই যে কারচুপির মাধ্যমে তিনি এমপি হয়েছেন 2 বার। তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি, আর সেই সাথে তার বক্তব্য প্রত্যাহারের দাবিতে পদত্যাগ করা হয়েছে। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতাশ এবং ক্ষুব্ধ। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা জানে দেশবাসী। তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেওয়া হয়েছে। রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না। এছাড়া ইশরাকের ইস্যুতে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, এমনটাও মন্তব্য করেন তিনি। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি।
দেশের ৫ জেলার সীমান্ত দিয়ে নারী শিশু সহ শতাধিক ব্যক্তিকে বশীন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ফেনী এবং কুমিল্লা দিয়ে ৫২ জন, লালমনিরহাটের গাটিয়ারভিটা দিয়ে ২০ জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ এবং মৌলভীবাজারের কুড়াউড়া দিয়ে ৭ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বিএসএফ। আলেয়া বেগম প্রায় ২ দশক ধরে ভারতের গুজরাটে গৃহকর্মীর কাজ করছেন তিনি। বুধবার রাতে আলেয়া সহ ২১ জনকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওইখানে ঘরের কাজ করতাম আর আমার ছেলেটা ওই শাড়ির দোকানে কাজ করতো। একটাও রাখবো না, তোমরা সব চলে যাও। আমাকে নিয়ে আইছে চৌকিতে, আমাকে ৮ দিন রাখিছিল। ৮ দিন রাখলেই পরে আমাকে ৮ দিন পরে আমাকে প্লেনে নিয়ে আইছিল। প্লেনে আইনে ৫টার সময় নামাই দিয়েছে, কোন জায়গায় আমরা বলতে পারবো না। গাড়িতে আইনে আমাকে কোন বর্ডার পার করেছে, আমাকে রাত ১২টা সাড়ে ১২টার সময় আমাকে পার করে দিয়েছে। সীমান্তে আনাগোনা দেখে জয়দরভাঙা বিওপি টহল দল তাদেরকে আটক করে। এ বিষয়ে ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে বিজিবি বিএসএফ এর মধ্যে। বিজিবি ২১ জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে এবং থানায় সোপর্দ করেছে। একই রাতে অর্ধশতাধিক মানুষকে পুশিন করা হয় কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। অনুপ্রবেশের সময় আটকের পর চলে পরিচয় নিশ্চিতের কাজ। ফাঁড়ি আছে ওখানে থেকে নিয়ে যাওয়া, মানে কয়জন ৫ জন ৬ জন ওই ফাঁড়িতে রাখলো, আবার ওখানে ফিরিয়ে রাখলো। এইভাবে ওই ১০৩ জনকার লোক সারাটাই রাখছে। সীমান্ত গেট খুলে দিয়ে ১২ জনকে পুশিন করেছে। সংবাদ পেয়ে আমি দ্রুত সেখানে যাই। আর যাইতে দেখি যে তারা আমাদের এলাকায় ঢুকে গেছে। পুশিন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা হয় শিশুসহ ২০ জনকে। স্থানীয়দের থেকে খবর পেয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিন করেছে। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়েও ঠেলে দেওয়া হয়েছে ৭ জনকে। এ নিয়ে মুরইছড়া, কমলগঞ্জ আর বড়লেখা সীমান্ত দিয়ে জেলায় ১৫৫ জনকে পুশিন করেছে বিএসএফ। নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। ক্ষতবিক্ষত মরদেহ সরিয়ে নেওয়ার সময় পুলিশের হাতে আটক হন ছোট ভাই ও তার স্ত্রী। ভাড়া করা ফ্ল্যাটে মধ্যরাতে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামের চাঁদগাঁওয়ে। কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। নগরীর চাঁদগাঁও আবাসিকে বি ব্লকে জহির ভবনের এই ফ্ল্যাটে থাকেন মেঝো ভাই শাহেদ, ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাত ২টায় খুন হন শাহেদ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। পুরো ফ্ল্যাট জুড়ে রক্তের দাগ, ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন এবং ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। ফ্ল্যাটের কর্মচারীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ঝগড়া হয়, ওরা কি হলো কি করে, মানে এখানে বাড়ি মারে, কিসে বাড়ি মারে। লাশ তুলে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ, আমার মালিকেও কল দিছে, পুলিশকে অনেকজনে কল দিছে। কল দেওয়ার পর পুলিশ আসছে এখানে। শাহেদের মরদেহ ফ্ল্যাট থেকে বের করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে ছোট ভাই জাহেদ ও তার স্ত্রী। আলামত দেখে হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত ছিল বলে সন্দেহ পুলিশের। তারা হয়তো বা কোনো কথা কাটাকাটি বা কোনো পূর্ব শত্রুতা এরকম ঝের ধরে তাকে স্টেপ করে হত্যা করা হয়েছে। কারণ এই রুমে সে ছাড়া অন্য কেউ আর নাই, বাহির থেকে কেউ আসার মতো সুযোগও নাই। আসামি যে স্টেপ করছে তার ভাই, সে নাকি মাদকাসক্ত, তবে সেটা আমরা খতিয়ে দেখব আর কি। ঘটনা জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয় চাঁদগাঁও আবাসিকে। সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে এই ঘটনা বলছে স্থানীয়রা। দুই ভাই এখানে থাকে সব সময়। আমি আজকে শুনছি যে মানে ওরা ঝগড়াঝাটি করে। এটা তো ভালো চোখে আমরা দেখি না, কারণ এটা তো সমাজে গ্রহণ করবে না। ভাই ভাইয়ের মধ্যে আগে যে একটা মিলমিশ ছিল সেটা নাই, পারিবারিক শিক্ষাটা নাই, তো এই কারণে হয়তো এগুলো হচ্ছে। নিহত শাহেদের মা, বাবা এবং আরেক বড় ভাই থাকেন বিদেশে। তাদের পাঠানো অর্থে চলতেন এবং চাঁদগাঁওয়ের বাসায় থাকতেন দুই ভাই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।
অবশেষে সাভারের অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজুক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্ঠানটির এক পরিচালককে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৮,২৫১ বিঘার মেগাসিটির নকশা তৈরি করে প্রতারণার অভিযোগে সাভারের রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় তারা গুড়িয়ে দেয় অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। কোনো ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। রেলিক সিটি নামে একটা ডেভেলপার কোম্পানি, যারা রাজুকের নিবন্ধন নেয়নি এবং তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই, তারা এই অত্র এলাকার কিছু জমি তারা কিনেছে অথবা বায়না করেছে, বাট তারা প্রায় ২৭০০ একর জমির একটা লেআউট নকশা প্রণয়ন করে সেটি বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিভিন্ন দামে প্লট বিক্রি করছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালকও বৈধতা না থাকার বিষয়টি স্বীকার করেন। না, এখন বৈধ নাই, এখন বৈধ না। আমরা তো ওইটা বলছি না যে আমাদের এই পুরো লেআউটটা আমাদের সবকিছু, কারণ এর মধ্যে অনেক কিছু স্থাপনা আছে, অনেকের বাড়ি আছে। আপনি কি পারেন অন্যের জমি লেআউট করতে? না। তাহলে করলেন কেন? আমরা এটা প্রাথমিক একটা পরিকল্পনা, বারবার বলছি, প্রাথমিক একটা পরিকল্পনা করেছি। এরপরে জুলাই আগস্টে আমাদের একটা ডিজিটাল সার্ভে করে স্পেসিফিকভাবে তখন আমরা ওটা কাজ করার কথা। এদিকে এমন অভিযানে খুশি স্থানীয় গ্রামবাসী। তাদের দাবি, দ্রুত স্থায়ীভাবে বন্ধ হবে অবৈধ রেলিক সিটি সকল কার্যক্রম। আমি একজন ভুক্তভোগী রেলিক সিটি সাদাপুর মৌজা নিয়ে এরকম আশেপাশের 8টা মৌজা নিয়ে রাজকের কোনো অনুমোদন নাই, ওরা লেয়ার প্ল্যান কইরা বড় বড় রাস্তা দেখায় লেয়ার প্ল্যান করে জমি বিক্রি করতেছে। আমরা গ্রামের নিরীহ মানুষ, নিরীহ কৃষক, আমরা আমাদের জমিতে এদের ভয়ে যাইতে পারতাম না। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রমের জায়গায় প্লট দেখিয়ে ভুয়া নকশা তৈরির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং অনিয়মের সাথে জড়িত থাকায় উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। সকালে বিজয়নগরে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি তুলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। অভিযোগ তুলেন, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন দিয়েই চলছে বর্তমান প্রশাসন। নিজ স্বার্থের জন্য নিষিদ্ধ সংগঠনে নেতাকর্মীদের প্রশাসনে বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বলেন, একটি দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাই অনতিবিলম্বে এই 2 উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান তারা। তা না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করা হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ হাইকোর্ট দিলেও উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র হিসেবে বসতে দেয়নি। সরকারের উপদেষ্টারাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেরাও ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পেছানোর পায়তারা শুরু করেছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতায় হুমকির মুখে ফেলেছে। বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে সাবেক ক্ষমতাশীল আওয়ামী লীগ এবং এর অনুসারীদের অধিকার দমন করা হচ্ছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে HRW। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে বলেও জানানো হয়। যে হোয়াইট হাউসে আমন্ত্রণ পাওয়া একসময় রাষ্ট্রপ্রধানদের জন্য আনন্দ এবং সম্মানের ছিল, সেটি এখন আতঙ্কের বিষয় পরিণত হয়েছে। ডেকে নিয়ে রীতিমতো একের পর এক অতিথিকে বিব্রত করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউসে ট্রাম্পের তোপের মুখে নাজেহাল হতে হলো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে। এর আগে চরম অপমানিত হয়ে ওভাল অফিস ছাড়তে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। সম্প্রতি হোয়াইট হাউসের অভিজ্ঞতা সুখকর হয়নি কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীরও। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা কমাতে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হাসিমুখে বৈঠক শুরু হলেও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানে 2 রাষ্ট্রনেতার মুখোমুখি বৈঠকে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। আলোচনা শুরুর কিছু সময় পরই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে ভিডিও চালিয়ে দেন ট্রাম্প। যে স্থানে বৈঠক হয়েছে সেখানে সচরাচর টেলিভিশন না থাকলেও এদিন সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাথে নিয়ে এসেছিলেন পত্রিকার কাটিং। যদিও যে ভিডিও চালানো হয়েছিল সেটি ভুয়া বলে জানিয়েছে বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা।
দক্ষিণ আফ্রিকা নিয়ে অনেকেই খুব চিন্তিত, আর এটাই এই সভার উদ্দেশ্য। অনেক মানুষ আছে যারা মনে করে যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রে চলে আসছে। শ্বেতাঙ্গ কৃষকরা দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছে, এটি খুবই দুঃখজনক। ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেও বেশ শান্ত থেকেই পরিস্থিতি সামাল দিয়েছেন সিরিল রামাফোসা। অবশ্য কৌশলে কাতারে দেয়া বিলাসবহুল বিমান উপহার নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই রাষ্ট্রপ্রধান। এর আগে গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের আগ্রাসী আচরণে চরম অপমানিত হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কিকে। খাবার না খেয়েই ওভাল অফিস ছাড়তে হয়েছিল তাকে। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিব্রত হতে হয়েছিল মার্ক কার্নিকেও। তার সামনে সার্বভৌম ও স্বাধীন দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর আগ্রহ দেখান ট্রাম্প। খুব বেশি সৌহার্দ্যপূর্ণ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠকও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।